সবে দিনের আলো ফুটেছে। বিছানা ছেড়ে সবে মুখ ধুয়ে গ্যাসের ওপরে সসপ্যানে চা বসিয়েছি, অমনি বাড়ির ফোনটা বেজে উঠল। ফোনটা ধরতেই গলা শুনে বুঝলাম ফোনের ওপারে যিনি আছেন তিনি আমার অতি পরিচিত একজন। হ্যাঁ, আমার বন্ধু ঋদ্ধিমান। পুরো নাম ঋদ্ধিমান সেন। আমরা দুজনেই কলেজে বেশ পরিচিত ছিলাম, কারণ যত ধরনের অনুষ্ঠান, সে সাংস্কৃতিক হোক বা চড়ুই ভাতি, আমাদের ডাক পড়তো সবার আগে, কারণ আমাদের এসব দায়িত্ব বহন করতে হতো। ঋদ্ধিমান ডাকাবুকো স্বভাবের ছিল। যাক সে কথা। আজ ওর ফোনটা ধরার পর কেন জানি না মনে হলো ওর গলাটা ফ্যাকাশে মেরে গেছে। ঠিক বুঝতে পারলাম না। শুধু বলল আমার সাথে দেখা করতে চায়, তাই বিকেলে আমার বাড়ি আসবে। বাকি কথা তখনই হবে। আমার ক্রমশই মনে পড়ে যাচ্ছিল কলেজে সেই দিনগুলো। আহা, কি দারুণই না ছিল সে সময়। কত স্মৃতি মনের কোণে উঁকি মেরে যেতে লাগলো। বিকেলে বন্ধু আসার আগে আমি আমার বাড়ির সামনের বগুড়ার দোকান থেকে মুড়ি, ফাউল কাটলেট আর গরম চা অর্ডার করে এসেছি। সময় মতো এসে যাবে। ঠিক 5টায় কলিং বেলটা বেজে উঠল। আমি তড়িঘড়ি গিয়ে দরজাটা খুলে দিলাম। দেখলাম বাইরে ঋদ্ধিমান দাঁড়িয়ে। কিন্তু এ কি? আমি যে ঋদ্ধিমানকে চিনতাম সেই মানুষ আর আজকের ঋদ্ধির বিস্তর ফারাক। একটা শীর্ণকায় মানুষ আমার দরজার বাইরে। আমি অবাক হয়ে বললাম, কিরে তোর কি হয়েছে ঋদ্ধি? এ কি অবস্থা তোর? ঋদ্ধি মুচকি হেসে বলল, ভেতরে আসতে বলবি না? আমি সাদরে স্বাগতম জানালাম। সেই 17 বছর আগে শেষবারের মতো আমাদের দেখা হয়েছিল। কলেজ পাশ করার পর দুজনের বিভাগ আলাদা হয়ে যায়, আর দেখা করার সুযোগ হয়নি। ফোনে মাঝে কয়েকবার কথা হয়েছিল ঠিকই, তারপর ধীরে ধীরে সেটাও বন্ধ হয়ে যায়। বেশ কয়েক বছর আগে একবার এক খবরের কাগজে ওর ছোট্ট একটা ব্যাপার চোখে আসায় জানতে পারি আমার বন্ধু একজন বিশিষ্ট চিত্রশিল্পী। ব্যাস, ওইটুকুই। এর চেয়ে বেশি কিছু জানার উপায় ছিল না। ঋদ্ধির ঘরের ভেতর ঢুকে মোড়াটা টেনে নিয়ে ঘরের একটা সাইডে গিয়ে বসলো। আমি ওর দিকে তাকিয়েছিলাম। দেখছিলাম আমার বন্ধুকে। চোখের কোলে কালি পড়েছে, শীর্ণকায় দেহে বয়স বাড়ার ছাপ। এক সময় বডি বিল্ডিং করা চেহারার সঙ্গে এই চেহারার কোনো মিলই নেই। গলা ও ঘাড়ের হাড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছে। কিছুক্ষণ পর বুঝলাম আমার চোখ দুটো জলে ভরে উঠছে। এইবার ঋদ্ধি মুখ তুলে আমায় বলল, কিরে, কেমন আছিস? আমি বললাম, ভালো। ঋদ্ধি বলল, সুকু, আমি আজ কিছু কথা তোকে বলবো। কথাগুলো তোকে না বললে আমার মরেও শান্তি হবে না। আমি অধীর হয়ে উঠেছিলাম। কি হয়েছে একটা পরিবেশে নিজের আবেগকে আর ধরে রাখতে পারছিলাম না। ঋদ্ধি বলতে শুরু করলো, কলেজ পাশ করার পর অনেকের সাথেই আর দেখা করার সৌভাগ্য হয়ে ওঠেনি আমার। নিজের কাজ নিয়েই মত্ত থাকতাম। চাকরি যে করব না সেটা আগেই স্থির করে রেখেছিলাম। তাই নিজের ছবি আঁকাকেই পাখির চোখ করেছিলাম। কিন্তু একটা সমস্যা দেখা দিল। বাবার সম্পত্তি ভাঙিয়ে আর কতদিন চলে? তাই কাজের তাগিদ জন্মালো। বেশ কয়েকটা ছবি বিভিন্ন প্রদর্শনীতে পাঠাতে শুরু করলাম। কিছুদিন অপেক্ষা করার পর বুঝলাম আমার ছবিগুলো একদম হেলাফেলা করার মতো না। যখন শুনলাম
আমার সবকটা ছবি বেশ ভালো দরে বিক্রি হয়ে গেছে, আমার উৎসাহ আরো বেড়ে গেল। স্থির করলাম ছবি আঁকাকেই জীবিকা হিসাবে গ্রহণ করব। বিভিন্ন ধরনের ছবি আঁকতাম জানিস, মডার্নিজম, ইমপ্রেশনিজম, অ্যাবস্ট্রাক্ট, আরো কত কি। খুব কম দিনের ভেতর আমার বেশ পসার হলো। কলকাতার সব হোমরা চোমরা পয়সাওয়ালা মহলে খাতির পেতে লাগলাম খুব। সাথে ছবি আঁকার কাজও আসতে শুরু করলো। বেশ ফুর্তিতেই কাটছিল আমার জীবন। দেশের নানা প্রান্ত থেকে তখন আমার ডাক আসছে। কিছুক্ষণ পর রামহরি ঘরে খাবারের প্লেট নিয়ে ঢুকলো। টেবিলটা টেনে তার উপর মুড়ি, ফাউল কাটলেট আর চা রেখে দিয়ে চলে গেল। ঋদ্ধির কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। ও নিজের মনে বলে যেতে লাগলো, বুঝলি সুকুমার, এই ছবি আঁকাই যে আমার জীবনে বিভীষিকা হয়ে আসবে তা আমি কল্পনাতেও ভাবতে পারিনি। সেবার বইমেলায় স্টল দিয়েছি। খবরের কাগজে কৃপায় তখন আমার মুখ বেশ চেনা সবার কাছে, তাই স্টলের সামনে ভিড় জমতে বেশি সময় লাগলো না। সে নানান লোকের নানান আবদার, অনেকে আবার হাত বাড়িয়েছে করমর্দনের জন্য। আমার এত অনুরাগী আছে দেখে ব্যাপারটা বেশ মনে ধরেছিল। হঠাৎ দেখলাম হাতের জঙ্গল থেকে একটা হাত সেটা খানিকটা এগিয়ে এসে আমার একটা ভিজিটিং কার্ড ধরিয়ে দিয়ে বললে, বাবু আপনাকে দেখা করতে বলেছে। ভিজিটিং কার্ডটা দেখে ভদ্রলোককে চিনে নিতে অসুবিধা হলো না। ভদ্রলোক কলকাতার নামজাদা চিত্রকর। তার আহ্বান ফিরিয়ে দেওয়ার সাধ্যই আমার ছিল না, তাই এক দুপুরে গেলাম তার বাড়িতে। আলিপুর হর্টিকালচারের ঠিক পাশেই সুবিশাল তার বাড়ি। বাড়ির দোরগোড়ায় গিয়ে দেখলাম বাড়ির খোলা জায়গাটায় দুটো জার্মান শেপার্ড দৌড়ে বেড়াচ্ছে। দারোয়ানের দৃষ্টিগোচর হতেই দেখলাম কুকুরটাকে সে সরিয়ে নিয়ে চলে গেল। তারপর তিনি এসে দরজা খুলে দিয়ে আমায় ভেতরে আসতে বললেন। হয়তো আগে থেকেই বলা ছিল যে আমি আসব। যাই হোক, ভেতরে গিয়ে আমি বসলাম। কিছুক্ষণ পর আমার উপরে আসার তলব হলো। ভদ্রলোক আমায় বসতে বললেন। ভদ্রলোকের ঘরটা ঘর না বলে বরঞ্চ কাজের ঘর বলাই ভালো, কারণ চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে হরেক রকমের তুলি, ক্যানভাস, আরো কত কি। ভদ্রলোক আমায় বললেন, যা দেখছো তা এককালে ছিল আমার ধ্যান জ্ঞান, কিন্তু এখন আর ওগুলো আমার কোনো কাজের নয়। 3 বছর আগে একটা স্ট্রোকে আমার ডান হাতটা অকেজো হয়ে যায়, তাই ছবিও আর আঁকা হয় না। তুমি ওগুলো নিয়ে যাও, তোমার কাজে আসবে। সবগুলো জিনিসই বিদেশ থেকে আনা। আমি জানি তুমি ওগুলোর সদ্ব্যবহার করতে পারবে। আমি তখন আনন্দে আটখানা, কারণ রং তুলি, ক্যানভাস আর নানা রকম জিনিস মিলিয়ে লাখ টাকার মতো জিনিস। বিনিময়ে আমায় শুধু তার একটা বহু পুরনো কাগজে বেরোনো ছবি ক্যানভাসে ফুটিয়ে তুলত। কিন্তু কাজটা যতটা সহজ ভেবেছিলাম তা হলো না। ভদ্রলোক যে কাগজের চিরকুটটা আমায় দিয়েছেন তাতে তার ছবি আছে ঠিকই, কিন্তু তা অত্যন্ত অস্পষ্ট। আমি অন্য ছবি চাইলেও দিতে নারাজ, কারণ ওটাই আমার নাকি চ্যালেঞ্জ। আমি চ্যালেঞ্জটা নিলাম। দিন কুড়ি লাগলো ছবিটা মোটামুটি দাঁড় করাতে। একদিন চলে গেলাম ছবিটা দিতে।
মনে মনে একটু দ্বিধাবোধ হচ্ছিল, কারণ ভদ্রলোক একটু খামখেয়ালি গোছের। ছবিটা হাত বোতল হতেই তিনি আমায় বুকে জড়িয়ে ধরলেন, বললেন, আমি জানতাম তুমি পারবে। তখন জানতে পারলাম ছবিটা প্রায় 35 বছর আগের, জীবনের প্রথম সাক্ষাৎকারের ছবি ক্যামেরা বন্দি করা হয়েছিল। কিন্তু অনেক চেষ্টা করেও তিনি ছবিটা ক্যানভাসে ভালো করে ফুটিয়ে তুলতে পারেননি। দিন দশেক পরে আমি আমার বাড়িতে একটা ফোন পাই। জানতে পারি যে ছবিটা পাওয়ার আনন্দে তিনি তার বাড়িতে একটা মধ্যাহ্নভোজ বা পার্টির আয়োজন করেছেন। অনেক গণ্যমান্য ব্যক্তিও আসছেন। গিয়ে পড়লাম সেখানে। যা দেখলাম তাতে আমার চক্ষু চরক গাছ হয়ে যাওয়ার জোগাড়। কারণ সেটা মধ্যাহ্নভোজ না বলে মৎস্যক বলাই শ্রেয়। আমার আঁকা ছবিটা ছাড়া প্রায় সকলেই মাতাল। বড় লোকদের ব্যাপার স্যাপার হয়তো এমনই হয়। এত কিছুর ভেতরেও কেউ হয়তো আমার উপর নজর রাখছিল, কারণ হইহট্টগোলের ভেতরে হঠাৎ একজন দেখলাম আমার হাতটা টেনে নিয়ে আমাকে ঘরের একটা সুরক্ষিত জায়গায় নিয়ে গেল। দেখলাম ভদ্রলোক সুপুরুষ, বয়স 60 থেকে 62 ভেতর। আমায় সুবিনয়ের সাথে বললেন, তোমার মতো শিল্পীর কারোর তোষামত করা শোভা পায় না। যদি তোমার মত থাকে তাহলে আমার কাছে তোমার জন্য একটা খুব ভালো প্রস্তাব আছে। আমি বললাম, শুনি, কি প্রস্তাব? তিনি আমার হাতে একটা ফোন নাম্বার ধরিয়ে দিয়ে বললেন, কালই এনার সাথে যোগাযোগ করো। এনার নাম সুরেন্দ্রনাথ ব্যানার্জি। একসময় আর্মিতে সেকেন্ড ইন কমান্ড ছিলেন, এখন অবসর জীবন যাপন করেন। শিল্পী আর শিল্প দুটোই খুব ভালোবাসেন। অনেক নাম করা শিল্পী একসময় ওনার ছত্রছায়ায় ছিলেন। তুমি যাও, উপকৃত হবে। পরের দিন সকাল 11টা নাগাদ ফোন করলাম। ফোনের অপর প্রান্ত থেকে গুরু গম্ভীর গলায় হ্যালো শুনতে পেলাম। কথা বলার পর জানলাম তিনি এখন পাকাপাকি ভাবে দিল্লি শহরে বসবাস করছেন। তিনি আমায় আসতে অনুমতি দিলেন। তড়িঘড়ি তৎকালের টিকিট কেটে রওনা দিলাম দিল্লি। নির্ধারিত দিনে পৌঁছে গেলাম তার বাড়ি। বাড়িটা দিল্লির কান্ট রোড সংলগ্ন এলাকায়। যখন ওনার বাড়িতে প্রবেশ করলাম, বাড়ির ভৃত্য আমায় দোতলার একটা সুসজ্জিত ঘরে নিয়ে গিয়ে বসালো। বাড়ির মালিক যে শৌখিন সে বিষয়ে বিন্দু মাত্র দ্বিধাবোধ হলো না। কিছুক্ষণ বসে থাকার পর দেখলাম একটা পায়ের শব্দ ক্রমশ দোতলায় উঠে আসছে। কিছুক্ষণের ভেতর যিনি আমার সম্মুখে এসে দাঁড়ালেন তিনি লম্বায় প্রায় 6 ফুট, চোখে একটা মোটা কালো ফ্রেমের চশমা, পরনে নাইট গাউন, মুখে চুরুট। বুঝতে অসুবিধা হলো না ইনি এক্স আর্মি ম্যান। বাড়ির বৈঠকখানায় দাঁড়িয়ে থাকা গ্র্যান্ডফাদার ক্লকটা ঢং ঢং করে জানান দিচ্ছে এখন সন্ধে 6টা। ওনাকে ঘরে প্রবেশ করতে দেখে আমি ততক্ষণে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছিলাম। ভদ্রলোক বাজখাই গলায় বলে উঠলেন, সিট ডাউন ইয়ং ম্যান, সিট ডাউন। বিয়ার টেবিলে এসে দুটো ব্ল্যাক কফি সঙ্গে স্যান্ডউইচ রেখে দিয়ে চলে গেল। কিছুক্ষণ আলাপচারিতার পর তিনি বললেন, একটা ফ্যামিলি পোর্ট্রেট তৈরি করে দিতে হবে। পারিশ্রমিক আমি যা চাই তাই তিনি দেবেন। পেন্সিল স্কেচ দিয়ে ক্যানভাসটা তৈরি করতে দিন 35 সময় লেগে গেল। ছবিটা ফিনিশিং টাচ দিয়ে একদিন চলে গেলাম ওনার বাড়িতে।
ওনার হাতে ছবিটা হস্তান্তর করার পর ঠিক বুঝতে পারলাম না যে তিনি ছবিটা দেখে আদৌ খুশি হয়েছেন কিনা। হাসি শব্দটা হয়তো ওনার ডিকশনারিতে নেই। ছবিটা নিয়ে তিনি গটগট করে ঘরের ভেতরে হেঁটে চলে গেলেন। ফিরে এলেন একটা চেক বুক হাতে করে। আমায় বললেন, বলো কত টাকার চেক লিখবো। আমায় চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি মৃদু হেসে আমায় বললেন, তোমার মতো আঁকিয়ে এই তল্লাটে খুব একটা পাওয়া যাবে না। চাকরি করবে আমার এখানে, ভালো পারিশ্রমিক দেব, সঙ্গে অন্যান্য সুবিধাও। কথাটা শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না, কারণ পাকাপাকি ভাবে কিছু একটা করার তাগিদ অনেক আগেই জন্মেছিল। বাড়িতে অসুস্থ মা, ছোট বোনটাও বিবাহযোগ্য। সুরেন্দ্রবাবুর একটা রেফারেন্সেই আমার চাকরি হয়ে গেল। দিল্লির আর্ট কলেজের একটা এজেন্সিতে আমার চাকরিটা পাকা হয়েছিল। আমার কাজ হলো মাসে অন্তত একটা ছবি এজেন্সির হাতে তুলে দেওয়া। বিনিময় পাবো নিখরচে থাকা, খাওয়া, যাতায়াত খরচ এবং করে 30,000 টাকা। মন্দ কি? কাজে লেগে পড়লাম। সুরেন্দ্রবাবু ছবি আঁকার পারিশ্রমিক হিসাবে যে 40,000 টাকা পেয়েছিলাম, সেটা বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম কিছুটা। বেশ কয়েক মাস তোফা কাটছিল। মনের সুখে ছবি এঁকে চলেছি, সাথে অর্থ উপার্জন হচ্ছে। আমার ছবিগুলো যে হট কেকের মতো বিক্রি হয়ে যাচ্ছিল সেটা বুঝেছিলাম। যে দামে ছবিগুলো নিলাম হচ্ছিল তার তুলনায় আমার পারিশ্রমিক যে কিছুটা কম সেটা বুঝতে পেরেছিলাম। সে যাই হোক, দিনটা ছিল 24শে জানুয়ারি। জোর কদমে এক্সিবিশনের প্রস্তুতি চলছে। সেদিন অফিস থেকে বের হতে বেশ খানিকটা দেরি হয়ে গেল। রাত তখন প্রায় 8:30। রাস্তাঘাট শুনশান প্রায়। আকাশের মুখ ভার, ঠান্ডা হাওয়া বইছে, হয়তো বৃষ্টিও আসতে পারে। তড়িঘড়ি বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম। কিছু দূর এগোনোর পর ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো, সঙ্গে ঠান্ডা হাওয়া চলছে। গাড়ি চালাতে চালাতে বেশ কাঁপুনি লাগছিল। বাইকটা রাস্তার ধারে একটা সাইড করে দাঁড় করিয়ে একটা সিগারেট ধরিয়ে একটু গরম হয়ে নিচ্ছি। মাথাটা একটু বাঁদিকে ঘোরাতেই একটা চওড়া রাস্তা চোখে পড়ল। রাস্তাটা আমার চেনা, রুট নাম্বার 4। জায়গাটার বিশেষ সুনাম নেই। জায়গাটার একটা ভালো নাম আছে ঠিকই, কিন্তু চলতি নামে রুট নাম্বার 4 বলেই সবাই চেনে। জায়গাটা ভুতুড়ে তা আগেই শুনেছি। রাত নামলে এই রাস্তায় লোক চলাচল কমে আসে। এরকম 7টা আরো রাস্তা আছে যেগুলো সরাসরি জাতীয় সড়কের সঙ্গে যোগ হয়েছে। দেখতে দেখতে মুষলধারায় বৃষ্টি শুরু হলো। বেশ কিছুক্ষণ এক নাগাড়ে বৃষ্টি চলার পর বৃষ্টির বেগ খানিকটা কমলো। আমি ঠিক করলাম আর দাঁড়াবো না। এইবারে বেরোতে না পারলে হয়তো আবার জোরে বৃষ্টি নামবে। এই ভেবে গাড়িটা স্টার্ট দিয়ে রুট নম্বর 4 এর দিকে ঢুকে পড়লাম, কারণ এখান থেকে আমার বাড়ি খুব বেশি সময় লাগবে না। রোডটা অসম্ভব রকম শান্ত। বিদ্যুৎহীন রোড, আমার গাড়ির হেডলাইটটাই যা ভরসা। গাড়ির সামনে দিয়ে একটা কিছুকে সুরুত করে সরে যেতে দেখলাম, হয়তো শিয়াল জাতীয় কিছু হবে। বাড়ি পৌঁছতে মিনিট 7 মতো লাগলো। বাড়ি পৌঁছতে যখন মিনিট 7 দেরি,
ঠিক তখনই বিপত্তিটা ঘটল। ওই যে কথায় আছে না, অদৃষ্টে না থাকলে ঘি, ঠকঠকালে হবে কি। ঘন অন্ধকার থাকার দরুন রাস্তার উপর বড় গর্তটা ঠিক মতো দৃষ্টিগোচর না হওয়াতেই বাইকটা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ল। চোট বেশি না লাগলেও গাড়িটা অনেকবার চেষ্টা করেও পুনরায় চালু করতে পারলাম না। অগত্যা গাড়ি ঠেলতে শুরু করলাম। বেশ কিছুক্ষণ গাড়ি ঠেলার পর বাড়ি পৌঁছালাম। বাড়িতে ফিরে স্নান খাওয়া করে বিছানার উপরে বসে একটা সিগারেট ধরিয়ে দুটো সুকটান দিয়ে একটা কথা ভাবছি আর মনে মনে হাসছি আর বলছি, যে রাস্তায় মানুষই নেই সে রাস্তায় ভূত থাকবে কি করে? কালা যে সব গুজব রটায়। এরপর প্রায় রোজই ওই রাস্তা দিয়ে যাওয়া আসা শুরু হলো। বেশ সুবিধাই হচ্ছিল, কারণ খুব কম সময় বাড়ি পৌঁছতে পারছিলাম। কিন্তু দিন 15 পর একটা ঘটনা আমার মাথাটা ঘুরিয়ে দিল। দিনটা আমার স্পষ্ট মনে আছে। সরস্বতী পুজোর আগের দিন। বেশ কিছু ছবি আঁকার কাজ শেষ করার ছিল, কারণ পরের দিনই এক্সিবিশন। ঘড়ির কাঁটা তখন 11টা ছুঁই ছুঁই। অফিস থেকে বেরিয়ে গেলাম। রুট নাম্বার 4-এ ঢোকা মাত্রই মনে হলো আমার দু চাকা একটু ভারী ভারী ঠেকছে। গাড়িটা যেন চলতেই চাইছে না, যেন মনে হচ্ছে আমার পেছনে কেউ বসে আছে। মাঝে একবার দুবার মনে হলো একটা ঠান্ডা নিঃশ্বাস আমার কাঁধ স্পর্শ করছে। মুহূর্তের ভেতর নিজের মনকে শক্ত করে ভাবলাম গাড়িতে কিছু সমস্যা হবে। পরের দিন গ্যারেজে গিয়ে আপাত মস্তক গাড়িটা পরীক্ষা নিরীক্ষা করালাম, কিন্তু গাড়ি সম্পূর্ণ ঠিক আছে। আমি নিশ্চিত হয়ে এলাম বাড়িতে। কিন্তু সেদিন আবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। মনটা খচখচ করতে শুরু করলো। ব্যাপারটা বুঝতে দিন কয়েক সময় লেগে গেল। সেদিন অফিসে অনিমেষের বিয়ে। হই হুল্লোড় করে ফিরতে ফিরতে রাত অনেকটাই হয়ে গেল। গাড়ি চালিয়ে সেই রাস্তা দিয়ে আসছি। সেদিন জ্যোৎস্না রাত। চাঁদের আলোয় চারদিক থই থই করছে। হাসনুহানার গন্ধে মোমো করছে চারদিক। মিলিটারি ট্রেনিং স্কুলটা সবে মাত্র পেরিয়ে এসেছি। চোখ পড়লো আমার বাইকের লুকিং গ্লাসের দিকে। আটকে উঠলাম একটা নারী মূর্তি দেখে। তবে কি কেউ আমার বাইকের ব্যাক সিটে বসে আছে? গাড়ি থামিয়ে পেছনে তাকিয়ে দেখা মাত্রই কিছুই চোখে পড়ল না। ভাবলাম আমার দেখার ভুল, ক্লান্তি হয়তো গ্রাস করেছে আমায়। বাড়ি ফিরে সোজা বিছানায় গা এলিয়ে দিলাম। মাঝরাতে বুঝলাম আমার গলা শুকিয়ে আসছে। জল খেতে যাব, কি একটা জিনিসের উপর আমার দু চোখ আটকে গেল। সেই নারী মূর্তি, যাকে রুট নাম্বার 4-এ আমার গাড়ির ব্যাক সিটে দেখেছিলাম। আমি নিজের চোখে বিশ্বাসই করতে পারছিলাম না। নিষ্পলক দৃষ্টিতে আমার দিকে চেয়েছিল। এরপরে যে কথাটা ঋদ্ধিমানকে বলতে শুনলাম, সেটা শোনার জন্য আমি কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। ঋদ্ধিমান বলতে শুরু করলো, ভালোবেসে ফেললাম তাকে। ওর নাম শ্রীতমা। আমি বললাম, ঋদ্ধি, তুই কি পাগল হয়ে গেলি? ঋদ্ধি বলল, বলতে পারিস।
ভালোবাসা তো একরকম পাগলামই। আমি রিদ্ধির এই কথায় বেশ বিরক্ত হয়ে স্থির করলাম যে ওর বাড়িতে ব্যাপারটা জানানো প্রয়োজন। কেমন করে জানি না রিদ্ধি আমার মনের কথাটা জেনে ফেলে বলে উঠল, বাড়িতে জানিয়ে লাভ নেই ভাই, শ্রীতমা রাজি হবে না। আমার বারংবার বোঝানোর চেষ্টা বৃথা হলো। টেবিলে ফাউল কাটলেট আর চা যেমন ছিল তেমনই পড়ে আছে, রিদ্ধি ছুঁয়েও দেখেনি সেটা। এবার রিদ্ধি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে নম্র গলায় বলল, বন্ধু, তোমার কাছে এসেছিলাম একটা সাহায্য নেব বলে, অবশ্য যদি তোমার কোনো আপত্তি না থাকে তো। আমি বললাম, হ্যাঁ বল না, কি করতে পারি। রিদ্ধি আমার হাতে একটা ব্যাগ ধরিয়ে দিয়ে বলল, ভাই, এই ব্যাগটা আমার বাড়িতে পৌঁছে দিতে হবে। ব্যাগের ভেতর এত বছরে জমানো আমার কিছু টাকা পয়সার নথি, ব্যাংক ব্যালেন্স এবং তার খতিয়ান আর কিছু গয়নাগাটি আছে, বুলার বিয়েতে কাজে লাগবে। আমি ছাড়া ওদের তো আর কেউ নেই। আমি বললাম, তা তুই নিজে গিয়ে কথা বলে নিজেই না হয় দিয়ে আয়। রিদ্ধি বলল, আমি আর ফিরবো না, বুলা আর মাকে আমায় ক্ষমা করতে বলিস। এই বলে রিদ্ধি আর দাঁড়ালো না, চলে গেল আমার বন্ধু রিদ্ধি। পরের দিন সকালে হাজির হলাম রিদ্ধিদের বাড়ি। বাড়ির কড়া নাড়তেই মাসিমা এসে দরজাটা খুলে দিলেন। ঘরের ভেতরে প্রবেশ করে প্রথমে ব্যাগটা হস্তান্তর করলাম, কিন্তু মাসিমার মুখ থেকে এই কথাটা শোনার জন্য আমি কোনো মতেই প্রস্তুত ছিলাম না। সেদিন মাসিমা যা বলেছিলেন তার সারমর্ম হলো খানিকটা এরকম। রিদ্ধি দিল্লি চলে যাবার পর একটু অন্যরকম হয়ে যায়। প্রথম প্রথম টেলিফোন করতো, চিঠি চাপাটি পাঠাতো, ক্রমে তা শিথিল হতে হতে শেষ অব্দি যোগাযোগ পর্যন্ত বন্ধ করে দেয়। 2 মাস আগে রাতের বেলায় কড়া নাড়া শব্দ পাওয়ায় দৌড় খুলে দেখি সাদা পোশাক পরা 2 জন পুলিশ। তখনই ওর মৃত্যুর খবরটা পাই। কথাটা শুনে আমি হতচকিত হয়ে গেলেও জিজ্ঞাসা করি, মৃত্যুর কারণ কিছু জানা গেছে? তার উত্তরে মাসিমা বললেন, না, শুধু নিথর দেহটা উদ্ধার হয় রিদ্ধি যেখানে থাকতো। পোস্টমর্টেম রিপোর্টেও তেমন কিছু উল্লেখযোগ্য ব্যাপার ধরা পড়েনি, এখনো তদন্ত চলছে। এরপর সাদা কাপড় দিয়ে নিজের চোখটা মুছতে মুছতে আমার হাতে পোস্টমর্টেম ফাইলটা ধরিয়ে দিয়ে বললেন, তুমি চাইলে রিপোর্টটা পড়ে দেখতে পারো, কারণ এসব আমার বোঝার ঊর্ধ্বে। এত সব কথা বলার মধ্যে ভাগ্যিস মাসিমা ব্যাগের ব্যাপারটা ভুলে গেছিলেন, না হলে আমি অপ্রস্তুতে পড়তাম। আসলে গত রাতের ব্যাপারটা আমি গোপন রাখতে চাইছিলাম। পোস্টমর্টমের ফাইলটা খুলে পড়তে শুরু করলাম। রিপোর্টের শেষ পাতায় গিয়ে আমার সারা শরীর দিয়ে শীতল রক্তস্রোত বয়ে গেল। দেখলাম শেষের পাতায় একটা পাসপোর্ট সাইজের ছবি আটকানো। ছবিটা ছিল একটা অপূর্ব সুন্দরী যুবতীর। আক্ষরিক অর্থে এই যুবতীর কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। হৃদযন্ত্র বিকল হয়ে রিদ্ধির মৃত্যু হয়েছে। মৃত্যুর সময় রিদ্ধির চোখ ছিল বিস্ফারিত, যেন কোনো ভয় বা আতঙ্ক গ্রাস করেছিল তাকে। রিদ্ধির বাম হাতের তালুবন্দি ছিল একটা ফটো। ফটোর ঠিক পেছনে লেখা ছিল, শ্রীতমা, আজ থেকে আমি তোমার হলাম। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটা শুনে কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।
আজ তাহলে বিদায় নিলাম। আবার ফিরে আসবো আগামী রবিবার, আবার কোনো নতুন গল্প নিয়ে। শুভরাত্রি।